চাকরির ইন্টারভিউতে গিয়ে কেউ শারীরিকভাবে ধর্ষণের শিকার হয়েছে মানে এটা চিন্তা করা যায় না। আমাকে বলেন তো বোন কেমনে হয়েছে ব্যাপারটা? আসলে ওনারা আমার চাকরির বিজ্ঞাপনটা দেখার পর ওনারা আমারে নক করে যে ওনাদের এখানে একটা রিসেপশনে একটা মেয়ে লাগবে। তো ওনাদের সাথে আমি কথা বলি, বলার পরে ওনারা আমাকে জিজ্ঞেস করে আমি কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞ কিনা। তো আমি বলি হ্যাঁ আমি অভিজ্ঞ, কিন্তু আমি অত বেশি পারি না। কিন্তু ওনাদের আসলে কম্পিউটার জানা লোক প্রয়োজন ছিল, কিন্তু তারপরেও ওনারা আমার বিষয়টা নিয়ে কথা বলে আচ্ছা ঠিক আছে, আপনার যেহেতু চাকরিটা খুব প্রয়োজন তাহলে আপনি আসতে পারেন। তো আমি ওনাদের একটা ইমো নাম্বার দেয়, ওইখানে আমার কাগজপত্র ছবি মানে ডকুমেন্টস পাঠায়। উনি দেখার পরে উনি বলে যে আমার একজন বড় সিনিয়র স্যার আছে, যিনি বললে আপনার চাকরিটা হয়ে যাবে, আপনি ওনার সাথে একটু কথা বলেন। তো ওনার নাম্বার আমারে দেয়, তারপর আমি ওনার সাথে কথা বলি। কথা বলার পরে উনি বলে যে ঠিক আছে, আপনার কাগজপত্র আমি দেখছি সব ঠিক আছে। তো এখন আপনি আগে ইন্টারভিউ দেন, তারপরে আমি দেখি কি করা যায়। তো আসলে ওনাদের অফিস ছিল উত্তরাতে। তো আরেকটা অফিস ছিল গাজীপুর, কিন্তু উনি এই দুইটা অফিসের কথাই বলছি। তো কাউরান বাজার ওনাদের কোনো অফিস ছিল না। তারপরে উনি বলছে পরের দিন ইন্টারভিউয়ের জন্য আমার ডাকছে, সেটা 26 তারিখ ছিল, না 16 তারিখ ছিল। তো উনি বলছে যে আপনি 16 তারিখ থেকে ইন্টারভিউ দিয়ে আসলে আপনার 17 তারিখ থেকে জয়েন হবে। তো আমি কারণ বাজার ইন্টারভিউ দিতে আসলাম। ওনারা অফিসের কোনো নাম বলেনি, কোনো ঠিকানা বলেনি। উনি শুধু বলছে কারণ বাজার আইসা ওনারে ফোন দিলে হবে। তো আমি কারণ বাজার, আমি খুব বেশি সব জায়গায় চিনি না। তো আমি কারণ বাজার আইসা ওনার ফোন দিছি। দিলে তখন উনি আমাকে কারণ বাজার থেকে রিসিভ করে, মানে যিনি বড় স্যার, সিনিয়র স্যার হিসেবে কথা বলছিলেন উনি। তো তখন আমি চিন্তা করলাম এত বড় একজন সিনিয়র স্যার উনি আমাকে রিসিভ করবে, এটা কেমন কথা। আর ওনারা এত বড় একটা অফিসে চাকরি করেন, ওনাদের এখানে তো অফিস থাকার কথা, আর সেখানে নাম বললে তো আমি চলে যাব। তো আচ্ছা যাই হোক, উনি বলছে যে আপনি তো চিনেন না, অফিসিয়াল লোক নেই, তাই আমি আসলাম। তো উনি আমাকে নিয়ে যায়। বোঝা যায়নি যে ওটা মানে সেটা একটা বাসা বা কোনো অফিস, এরকম বাইরে থেকে বোঝা যায় না। তো ভিতরে যাওয়ার পরে বোঝা গেল যে আসলে ওটা কোনো অফিস না, মানে বাসা, পাশাপাশি হোটেলের মতো। তো উনি আমাকে একটা রুমে নিয়ে যায়। নেওয়ার পরে উনি আমার এক দুটা মেয়ে আসে আমার সাথে কথা বলে। ওনারা বলে যে ব্যাগটা দিয়ে দেওয়ার জন্য, আমার মোবাইল ফোন সহ আমার যে পার্স ব্যাগটা ছিল ওনারা নিয়ে যায়, বলে যে ইন্টারভিউ শেষ হওয়ার পরে আপনি যাওয়ার সময় ব্যাগটা নিয়ে যেতে পারবেন। তো ওই মেয়ে দুটো আসার পরে এই ব্যাগটা নিয়ে যাওয়ার পরে আবার এসে ওনারা আমার সাথে কথা বলে। কথা বলার ধরন অনুযায়ী আমি বুঝতে পারলাম যে এখানে ইন্টারভিউ কোনো কিছুই হবে না। হয়তোবা আমি কোনো নির্যাতনের শিকার হতে যাচ্ছি, এরকম আমার মনে হইল। কি বলে ওই মেয়ে দুটো এসে? মেয়ে দুটো আইসা মানে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে যে এর আগে এরকম কোনো কিছু আমার সাথে হয়েছে কিনা, বা এরকম স্যারদেরকে আমি চিনি কিনা। তো আমি বলছি না, আমি ওনাদের সাথে শুধু আজকেই প্রথম কথা বলে আসছি। তো আমি তখন ওই মেয়ে দুটোই জিজ্ঞেস করলাম যে আপনারা কি এখানে চাকরি করেন? উনি বলছে হ্যাঁ চাকরি করি, কিন্তু এখানে না, আমরা অন্য অফিসে। তো এখানে আপনারা যে আছেন, বলছে যে আপনার সাথে কথা বলার জন্য মানে আমরা আসছি। তো আমার যতটুকু ধারণা ওই মেয়ে দুটো মানে ওইখানেই থাকে, মানে ওনারা যে প্রতারণাটা করে মানুষের সাথে, মনে হয় যে ওই মেয়ে দুটোকে দিয়েই মানে কথা বলায়, মানে ওই নিয়ে যায় পার্স ব্যাগ বা জোর জবরদস্তি কিছু হলে ওই মেয়ে দুটোকে দিয়েই করায়, আমার যতটুকু ধারণা আমি ওনাদের সাথে কথা বলে বুঝতে পারলাম। তো ওই মেয়ে দুটো আমাকে বলতেছে, এক শেষ পর্যায়ে কথা বলার শেষ পর্যায়ে ওনারা সরাসরি আমাকে বলতেছে যে আপনি যদি চাকরিটা করতে চান তার আগে এই স্যারদের আপনার সময় দিতে হবে। তখন আমি বলছি আমি চাকরিটা করব না, আপনি স্যারকে বলেন আমার সাথে একটু কথা বলতে।
তো পরে উনি আসলো। যে ছেলেটা মানে শুরুতে আমার সাথে কথা বলছিল, যার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে আমি ছবিগুলো পাঠাইছিলাম, উনি কিন্তু সামনে আসেনি। ওই স্যারটা আবার আসছে। আসার পরে আমি বললাম, স্যার আমি চাকরিটা করব না, আপনি আমার ব্যাগটা ফেরত দেন, আমি চলে যাব। তো উনি বলতেছে, না এরকম হয় না, বা এরকম হবে না, আপনি আমাকে 1 ঘন্টা সময় দিলে আপনার চাকরিটা হয়ে যাবে, আপনি ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারবেন। মানে সমস্ত কিছু উনি আমাকে মানে এমন ভাবে আঁকড়ে ধরছে, মানে এমন ভাবে বুঝাইতেছে যে আমি এটা থেকে মানে পিছু পা হইতে পারতেছি না, মানে এরকম বুঝাইতেছে। টাকার বিষয়, চাকরির বিষয়, 2-3 মাস করার পরে উনি আমাকে অনেক বড় পোস্টে উপরে লেভেলে কোনো এতে পদে দিয়ে দিবে, বা আরো টাকা পয়সার বিষয়ে বিভিন্ন কিছু। কিন্তু আমি বলছি, না এটা আমি চাকরিটা করব না, আমি কোনোভাবেই করতে পারবো না, আর এরপরে যদিও বা করি আমি আপনাকে পরে জানাবো। কিন্তু উনি বলতেছে, মানে যাই আপনি হোক। বেরোনোর জন্য যা হ্যাঁ, ইচ্ছে দেখতে পাচ্ছেন। উনি বলতেছে, যাই হোক আপনার আমাকে 1 ঘন্টা সময় দিতে হবে। আমি বলছি, এটা কোনোভাবেই সম্ভব না, আমি পারবো না, আমি চাকরিটা করব না, তাহলে তো আর অসুবিধা নেই। কিন্তু উনি কোনোভাবে আমাকে ছাড়তে রাজি না। এরপরে আবার ওই মেয়ে 2টা সহ উনি আসছে। তো উনি আসার পরে বলতেছে, আপনি যদি আমার কথায় রাজি না থাকেন বা কোনো ধরনের সিন ক্রিয়েট করেন, তাহলে আমরা আরো কিছু করব, মানে আরো লোকজন নিয়ে আসবো এবং জোর জবরদস্তি করে আপনার সাথে এই সম্পর্কটা হবে। তো তখন আমি অনেক ভয় পেয়ে যাই যে আরো লোকজন যদি আসে, নিয়ে আসে, যেহেতু এখানে আমার কোনো পরিচিত কেউ নাই। তো মানে আমার বলার মতো কোনো ভাষা নাই। তখন আমি এমন পরিস্থিতিতে আছি যে মনে হয় যে চাকরি মানুষের জীবনে বেঁচে থাকার জন্য একটা অবলম্বন, কিন্তু এখানে আমি দেখতেছি চাকরি মানে পাওয়ার জন্য আমার যে ওই দিন যে কষ্টটা হয়েছে, আমি মনে করি না যে মানুষ চাকরি নিয়ে কিছু করতে পারবে বা বেঁচে থাকার লাগে একটা অবলম্বন তৈরি করতে পারবে। মানে ওই মেয়ে 2টা আমার সাথে এতটাই বিহেভ করতেছে যে আমি যদি তখন ওনাদের কথায় রাজি না হই, ওই মেয়ে 2টা থাকবে, পাশাপাশি ওই স্যারটা থাকবে, পাশাপাশি আরো লোকজন আছে, যেহেতু ওনাদের ওইখানে সবাই পরিচিত, আমার তো কেউ না, আমি কিছু করতেও পারতেছি না, আমার ফোনটাও নেই। ওনারা আমার ফোন, আমার ব্যাগ সবকিছু নিয়ে গেছে। এখন আমি যদি ওই পরিস্থিতিতে আমি ওনাদের কথায় রাজি না হই, আমাকে যদি ওনারা দর্শন করে বা আরো লোকজন নিয়ে আসি, তাহলে আমি কি করব? তো আমি শেষে আমি বলছি, আপনারা যান, আমি একটু চিন্তা করি, আমি আপনার 5 মিনিট সময় দেন, পরে আমি কথা বলব। তো তাতেও ওনারা রাজি না, আমার 5 মিনিট সময় দিতেও রাজি না। তো আমি বলছি, আচ্ছা ঠিক আছে, আপনারা যান, আমার অন্তত 5টা মিনিট টাইম দেন, আমি একটু চিন্তা করি, পরে আমি বলবো। তো ওনারা পরে যায়। যাওয়ার পরে ওই মেয়েটা, একটা মেয়ে আবার তখনই আসে, এসে বসে থাকে আর আমারে বলে, আপনি চিন্তা করেন। তো আমার কি চিন্তা করব? আমার তো কিচ্ছু করার নেই। আমার একটা ফোন নাই হাতে যে আমি কাউরে বলবো এই কথাটা, বা আমি না করব, এখান থেকে বের হতে পারবো, কোনো কিচ্ছু করার মতো নাই আমার হাতে। তো আমি অবশেষে ওই মেয়েটাকে বললাম, আপনিও তো একটা মেয়ে মানুষ, আমার একটা সংসার আছে বা যাই আছে, মনে করেন এরকম কিছু, আমাকে একটু হেল্প করেন। উনি বলতেছে, না এরকম কোনো কিছু হয় না, আপনি তো সব জেনেই আসছেন। আমি বলছি, না ওনারা আমারে কিচ্ছু বলেনি, আমাকে শুধু বলছে কারণ বাজার ইন্টারভিউ আছে, আরো আমার সাথে আরো 2-3 জন আছে, ওনারা বলছে যে আপনি আসলেই দেখতে পারবেন, কিন্তু এখানে তো এরকম কিছু না, আমি কিচ্ছু জানি না। ওই মেয়েটা বলছে, না এরকম আমরা কিছু করতে পারবো না আপনাকে হেল্প, আপনি যদি, আমার মনে হয়, ওই মেয়েটা আমারে বলতেছে, আমার মনে হয় যে আপনি ওনার কথায় রাজি হয়ে যান, 1 ঘন্টারই তো সময়, আপনি ওনাকে 1 ঘন্টা টাইম দেন, আপনার চাকরিটাও হয়ে যাবে আর এই কথাটা কেউ জানবে না। আর আপনি যদি ওনার কথায় রাজি না হন, আপনি কিন্তু এখান থেকে বের হতে পারবেন না, বরং আরো লাঞ্ছনার শিকার হবেন। তো তখন আমি ওই মেয়েটার অনেক হাতে পায়ে রিকোয়েস্ট করেও বলছি যে আপনি অন্তত আমার জন্য কিছু করেন। ওই মেয়েটা বলছে, আমি আপনার মতো এতটাই অসহায়, আমি এখানে টাকা দিয়েই কাজ করি, আমার পক্ষে কিচ্ছু করার নেই। তখন
আর আমার কিছু বলার নাই। পরে আমি ওই মেয়েটাকে বললাম, ঠিক আছে আপনি গিয়ে ওনাকে বলেন। তখন আমি ওনার কথায় রাজি হই, কারণ এছাড়া তো আমার হাতে আর কোনো অপশন নাই। আমি ওখান থেকে বের হতে পারবো না, কিছু বলতে পারবো না, আমি কতক্ষণ ওইখানে থাকবো, বা আমি যদি ওনাদের কথার বাইরে যাই তখন কি হবে আমি তো তাও জানি না। পরে আমি অনেক ভয় পেয়ে ওনাদের কথায় রাজি হই। হওয়ার পরে দেখা যায় যে তখন ওই স্যারটা আসে, উনি এসে অনেক ভালো ভালো কথা বলে যে আপনি ভয় পাবেন না, এরকম কোনো কিছু আর হবে না কোনোদিন। তখন আমি ওই স্যারটাকে ২-৩টা প্রশ্ন করলাম যে শুনেন, মানুষ একটা চাকরি করে একজনের কাছে আসে, হয়তো বা কেউ যোগ্যতা অনুযায়ী আসে, কেউ হয়তো বা একটু রিকোয়েস্ট করে আসে যে স্যার আমার একটা চাকরির প্রয়োজন, আমাকে চাকরিটা দেন, আমার একটু ভালো হবে। যদি আপনি এর উপকারটা করেন, এর ফল তো অবশ্যই একদিন পাবেন। আপনি হয়তো বেঁচে থাকা অবস্থায় পাবেন, পরেও হয়তো পাইতে পারেন। তাহলে আপনি এত বড় একটা এতে অফিসে চাকরি করেন, আপনারা ২-৩টা মানুষকে চাকরি দিতে পারেন। সেক্ষেত্রে আপনার এমন পরিস্থিতি কেন, মানে এমন কেন করেন মানুষের সাথে? তখন উনি আমাকে বলে, এত বেশি কথা বলবেন না, যা বলছি তাই করেন। তো আমি তারপরেও উনাকে বেশ কয়টা কথা বললাম, কিন্তু উনি শোনার মতো না। তখন উনি আবার বলতেছে যে এটা আমার নিশা। এক চাকরি নিবে কেউ, তো কেউ কাউরে আজকে পৃথিবীতে এমনি এমনি হেল্প করে না। কোনো কিছু নিতে হলে কিছু দিতে হবে। তো পরে আমি আর ওনার সাথে কথা বলিনি। তো যখন বের হয়ে আসবো ওনারা আমার ব্যাগটা ফেরত দেয়, আমি বের হয়ে যাই। উনি অফিস মানে রুম থেকে বের হওয়ার সময় আমাকে বলে যে আপনি উত্তরা গিয়ে আমাকে ফোন দিয়েন, আমি ওইখানে অফিসের ঠিকানা আপনাকে বলে দেব, আপনি অফিসটা ঘুরে দেখে যান, কালকে থেকে অফিস জয়েন করেন। তো আমি উত্তরা যাওয়ার পরে ওনার ফোন দেই, উনি আমার নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফালায় রাখে। মানে ওনার সাথে আমি আর কথা বলতে পারি না। পাশাপাশি যে ছেলেটা আগে ছিল, মানে আমার সাথে আগে কথা বলছিল, উনার নাম্বারটাও দেই, উনিও আমার সাথে কথা বলেনি। উনিও আমার নাম্বারটা ব্ল্যাক লিস্টে রাখছে, আর কথা হয় নাই। এরপরে আমি কিছুদিন পর, তো আমি প্রায় ২-৩ দিন মানে খুব আঘাত যেহেতু পাইছি, এটা তো বলার মতো না। আমি কারোর সাথে না এই কথাটা বলতে পারতেছি না, কিছু করতে পারতেছি, কোনো কিছুই না। আমি মানে নিজে নিজে আমি এটা চিন্তাও করতে পারতেছি না। আমি ওই কয়েকদিন খুব চিন্তা করছি যে হয়তো মরে গেলে মনে হয় এটা আমার, আমি নিজের বিবেক থেকে মনে হয় আমি মুক্তি পাবো। আমি নিজের বিবেকেই এটা প্রশ্ন করতে পারতেছি না যে আমি কেন গেলাম, কি কারণে গেলাম। কিন্তু আমি তখন বিভিন্ন দিক চিন্তা করার পরেও আবার একসময় মনে হলো কি আর করা যাবে, আমি তো আর ইচ্ছা করে কিছু করিনি, কিন্তু তারপরেও এখন আত্মহত্যা করাও মহাপাপ, সেটাও চিন্তা করে তারপরে আমি বেশ কয়েকদিন পরে আবার অন্য আরেকটা নাম্বার দিয়ে ওনাকে ফোন দিই, রাত্রে ফোন দিই। সেটা আমি মানে ভিডিও কল দিই, ঠিক আছে, কিন্তু আমি ক্যামেরার পিছনে ছিলাম, আমি দেখিনি। আমার যতটুকু ধারণা এটা কোনো ওনাদের কোনো অফিস নেই, মানে আমার যতটুকু সম্ভব মনে হয় ওনারা দুজনে একসাথে আছে, ওই ছেলেটা আর যে স্যার বলছে ওনারা দুজনে একসাথে আছে। মনে হয় ওই স্যারটা খালি গায়ে মানে শুয়ে আছে, আমি দেখলাম যতটুকু। আমি 1 সেকেন্ড 2 সেকেন্ডের মতো মনে হয় দেখে কাটে দিচ্ছি ফোনটা, আমি কথাই বলিনি। মানে দেখতে চাইলাম যে না আসলে ফোনটা কে ধরে। তো ওনারা দুজনে একসাথে আছে, অথচ ওই সময় বলছে যে ওনার ফ্যামিলি আছে, ওনার ফ্যামিলি আছে, আলাদা আলাদা বাসায় থাকে, কিন্তু আসলে না, মনে হয় যে সব মিথ্যা। হ্যাঁ সব মিথ্যা। মানে এটা ওনাদের একটা প্রতারণা। আর ওই অফিসটাও নেই ওইটা, মানে ওই মেয়ে দুটা মনে হয় ওনারা ওনাদেরই হয়তো বা কিছু টাকা দিয়ে বা হয়তো বা কাজ করায়, এরকম কিছু হবে হয়তো। এখন ওই উনি তারপরে তো লোকটা অনেকক্ষণ কথা বললো বসে বসে। হ্যাঁ, তো তারপরে উনি আসে, উনি আইসা আমি তো বোরখা পরাইছিলাম, তো উনি বলে আপনার বোরকাটা খোলেন। তো কি করব, আমি তো তখন আর যেহেতু রাজি হয়েছি আর এছাড়া আমার হাতে কোনো অপশন নেই, তো আমি বোরকা খুলি। তো উনি ঘরের লাইট অফ অফ করেন, তখন উনি আমার একটা ফোন এমনিতে চালায় রাখছে। তো তখন আমি ওনারে রিকোয়েস্ট করলাম যে আপনি কি সেটা ভিডিও করবেন।
তো উনি বলছেন, না আমি এতটাও মানুষ না, ভিডিও করার আমার দরকার নেই, আপনি ভয় পাবেন না। যেহেতু আপনি রাজি হয়েছেন, আপনি একদিন আমার সাথে সময় কাটান, তাহলে বুঝতে পারবেন যে আমি কেমন মানুষ পরবর্তীতে। আর এরকম কিছু হবে না আমার তরফ থেকে, আপনি নিজেই চাইবেন, মানে এরকম বিভিন্ন কিছু কথা বলছে। তখন ওনার সাথে আমার মানে ফিজিক্যালি যে সম্পর্ক সেটা হয়। তো আমার তো আর হাতে কোনো অপশন নাই, ওনার এই ডিসিশন আমার নিতেই হইলো শেষে, কারণ ওনার এই কথায় রাজি হওয়া ছাড়া আমার কোনো রাস্তা ছিল না তখন। তখন কেমন লাগতেছিল লোকটা যখন কাছে আসলো? আমি মানে সেটা আমার ভাষায় প্রকাশ করার মতো না। আমি এই কথাটা আমি এখন পর্যন্ত মানে বলতে পারবো না যে একজন মানুষ, অন্তত একজন মানুষের প্রতি বিশ্বাস তো দূরের কথা, মরণের চিন্তাও পর্যন্ত মানুষ করে না, যে এমন এমন ভাবে উনি আমার সাথে। মানে আমি জানি না যে এই পাপ বা এটার কোনো ক্ষমা হবে কিনা, আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা আমি জানি না, কিন্তু আমার মনে হয় যে উনি হয়তো বা এই কথাটাও ভুলে গেছে যে একদিন মানুষ মরবে বা এর বিচার অবশ্যই হবে। হয়তো বা এরকম চিন্তাধারা ওনাদের মাথায় নাই, থাকলে হয়তো বা উনি আমার সাথে এমন করতেন না। আমার আসলে চাকরিটা খুব প্রয়োজন ছিল, বিদায় আমি মানে একা একাই যাইতে বাধ্য হয়েছিলাম, কিন্তু এরকম পরিস্থিতিতে কোনোদিন পড়তে হবে সেটা আমি বুঝতে পারিনি। এই কথা তো কোনদিন কাউকে বলতেও পারেন নাই, বলতেও পারবেন না। না, বিচারটা চাইবেন কার কাছে? আমি তো মানে এখন পর্যন্ত আমি আজকে প্রায় এটা নভেম্বর মাস চলে, অক্টোবর, সেপ্টেম্বর, সেপ্টেম্বর মাসের 15 তারিখ এটা হয়েছিল। আমি এই পর্যন্ত আমি এতটাই মানে মানসিক সমস্যা সমস্ত কিছুতে ছিলাম যে আমি এই কথাটা কারোর সাথে শেয়ার পর্যন্ত করতে পারিনি। আজকে আপনার সাথে শেয়ার করলাম, কিন্তু তারপরেও আমি নিজে থেকে নিজের প্রতি যে একটা মানে আমি একটা মানুষ, আমার নিজের প্রতি একটা কনফিডেন্স এতটুকু আমার আর এখন নাই। মানে নিজের প্রতি নিজের কোনো আর বিশ্বাস নেই দোষ যে আমি এর পরেও বাইরে যাব, একটা চাকরি করব, এটাও মানে আমি আর বিশ্বাস করতে পারি না। চাকরি এত দরকার ছিল টাকা ইনকাম করার, নিশ্চয়ই আপনার পরিবারকে সাহায্য করা জি, দরকার ছিল। এছাড়াও আমার আরেকটা সমস্যা ছিল, মানে আমি একটা চাকরি আগে করতাম, কিন্তু আমি একটা অ্যাক্সিডেন্ট করার পর আমার হাত ভেঙে যায়। আমার হাত এখন পর্যন্ত ভাঙা আছে। তো এটা তখন অপারেশন করা, রড বড়া ছিল। এখন আবার এই তো জানুয়ারি মাস আসলে আবার অপারেশন করতে হবে, করে রডটা বের করতে হবে। চাকরিটা আমার খুব প্রয়োজন ছিল, আমার ফ্যামিলিগত দিক থেকে, আমার নিজের সমস্যার জন্য, সবকিছুর থেকে। আর মনে করেন যে ওনারা যে কথাগুলো বলছিল যে সে অনুযায়ী চাকরিটা ভালো, সব দিক দিয়ে ভালো ছিল ভাবছিলাম, সে অনুযায়ী আমি গেছিলাম। কিন্তু একটা মানুষ মানে চাকরি যে করবে তার যে একটা আশা, এক জায়গায় ইন্টারভিউ দিতে যাবে, এটারও কোনো নিশ্চয়তা বা নিরাপদ কোনো কিছুই নাই। জানি না অ্যাকচুয়ালি আমি কি বলবো, আমি ভাষা হারাই ফেলছি। সাদিয়া, পঞ্চগড় থেকে আসা একটা মানুষ, ঢাকায় চাকরি করতে চাচ্ছেন, পেশাগত কারণে আমাদের বর্তমান শেষ কাছেই যাইতে হয়, কিন্তু এরকম ভাবে যে বিপদের মুখে পড়বো কেউ চিন্তা করতে পারে? Anyway, আপনি কি আপনার কোনো ফেসবুক আইডি বা ফোন নাম্বার বা কিছু বলতে চান, যে যদি কেউ আপনার চাকরি বাকরি দিয়ে হেল্প করে? আসলে ভাইয়া কি বলবো, এখন তো আমার এতটাই ভয় লাগে যে আমার একটা ফোন নাম্বার দিতেও মনে হয় ভয় লাগে।
সঠিক। ঠিক আছে। আর আমি এটা বলবো যে ফেসবুক অন্তত এরকম দেখে কেউ যেন আমার মতো এরকম প্রতারণার শিকার পরিস্থিতিতে যেন কেউ না পড়ে। যতই চাকরির প্রয়োজন হোক বা যাই হোক, অন্তত এরকম যেন আর কেউ না হয়। ঠিক আছে। আপনার হয়ে আমরা কথা বলব না। আমাদের ইনবক্সে যদি সাদিয়ার জন্য কোনো চাকরির অফার কেউ দিতে চান, ইনবক্সে কথা বললে আমাদের টিম থেকে আপনার সঙ্গে যোগাযোগ করবে। সাদিয়া, কি পড়ালেখা করেছেন আপনি? আমি ইন্টারমিডিয়েট পাস। আমার ফ্যামিলিগত কারণে আমি ডিগ্রি ফাইনাল ইয়ার দিতে পারিনি। তখন আমি ঢাকায় চলে আসছিলাম। থাকেন এখন কোন এলাকায়? ঢাকার আমি ঢাকা উত্তরাতে থাকি। উত্তরে। ওকে, ঠিক আছে। ইনশাআল্লাহ সাদিয়া, কেউ একজন নিশ্চয়ই কোনো না কোনো পথ হবে। এবার আরো কিছু জিনিস বলেন। যারা দেখতেছে তাদের জন্য যদি কিছু বলতে চান। হ্যাঁ, আমি তো সেটাই বললাম যে আমার মতো এরকম যেন কেউ ফেসবুক দেখে বা এরকম ভাবে সমস্ত কিছু না জেনে কেউ যেন এরকম ভাবে না যায় চাকরির জন্যে, যেন এরকম প্রতারিত কেউ না হয়। আমি আমার নিজের কষ্টটা হয়তো কোনোদিন ভুলতে পারবো না বা পারবো কিনা আমি জানি না। কিন্তু এরকম বলবো যেন যতই চাকরি, যতই টাকা, যত কিছুই সমস্যা হোক, কোনো সমস্ত কিছু খবরাখবর না নিয়ে কেউ যেন এরকম ভাবে না যায়। কারণ প্রতারণা এখন এটাও একটা মানুষের পেশা। কারণ ১০০ জন মানুষের মাঝে একজন মানুষ ঠিক আছে কিনা আমি এখন মনে হয় না। আগে তাও মনে করতাম হয়তো কিছু ভালো মানুষ আছে। অন্তত নাহলে মানুষ, দুনিয়া কেমনে চলতেছে? হ্যাঁ, অন্তত মানুষ এতটুকু চিন্তা করে যে একদিন মরতে হবে, সমস্ত কিছুর হিসাব দিতে হবে। কিন্তু এখন আমার তাও মনে হয় না আর। কারণ আমার নিজের প্রতি নিজের কোনো আর বিশ্বাস বা কোনো কিছু নেই যে আমি নিজের প্রতি করব, অন্যজন এটা দেখে শিখবে, এরকমও না। তাই আমি বলবো এরকম প্রতারণার শিকার থেকে বাঁচতে হলে আগে সমস্ত কিছু যাচাই করে তারপরে যেন সবাই আগায়। যেন চাকরি হয়তো বা প্রয়োজন, কিন্তু চাকরি করতে গেলে যে গিয়ে যেন জীবনের থেকে মানে অনেক সময় অনেক কিছু অপ্রয়োজনীয় হয়ে যায়, এরকম যেন কারণ না হয়। তুমি মানে শিওর যে তোমার ওখানে সে ভিডিও করতেছিল না, তখন লাইট অফ করছে, তাই তো? জি, হ্যাঁ, ভিডিও করতেছিল না তখন উনি। পরে আগে লাইট একটা মানে মোবাইলের এমনি টর্চ লাইট জ্বালায় রাখতে চাইছিল, তখন আমি বলছি না আপনি ওটাও বন্ধ করে দেন। তো তখন উনি সেটা বন্ধ করে দিয়েছিল, ভিডিও করেনি। ভিডিও না না, ওটা টর্চ লাইট জ্বালানো ছিল, একটা বাটন। পরে উনি ওই বাটন ফোনটা মানে রাখছিল, আর বড় ফোন ইউজ করেন। তারপর মানুষ আসলে আমি কি করে ভাষায় প্রকাশ করব আমি জানি না। কারণ আমি কোনোদিন এরকম পরিস্থিতির শিকার হইতে পারি বা হব এরকম কোনোদিন আমি জানি না। তো ওই সময় আমি কি করব আমি নিজেও জানি না। উনি যখন আমার কাছে আসলো, আমার বারবার বিভিন্ন ধরনের কথা আমাকে বলতেছে যে এরকম করেন, এরকম করলে ভালো লাগবে। কিন্তু আমি বলছি আমার কিছু বলার নাই, কিছু করার নাই। আপনি যেমন পারবেন আপনি করবেন। আমার কোনো কিছু বলার নাই। তো মানে আমি এটা কি ভাষায় প্রকাশ করব আমি মানে বলতে পারতেছি না। শারীরিকভাবে কি আহত হয়েছিলেন আপনি সেদিন? হ্যাঁ, শারীরিকভাবে আহতর সাথে তো আমি মানসিকভাবে বেশি আহত ছিলাম ভাই। কারণ এরকম পরিস্থিতিতে তখন কি করা উচিত ছিল আমি তাও জানি না। ওনাদের কোনো নাম ঠিকানা পরিচয় তো আপনার কাছে নাই যে কেস করতে পারবো? না, উনাদের কোনো ওই ২ টা ফোন নাম্বার আমার কাছে আছে শুধু, মানে ওই ২ জন লোকের ফোন নাম্বার শুধু আছে। আর ওই লোকটাকে দেখলে আমি চিনতে পারবো। কিন্তু আগে যে লোকটার সাথে কথা বলে আমি গেছি উনারে আমি দেখিনি। শুধু ওই ২ টা ফোন নাম্বার আমার কাছে আছে। ওনাদের পাঠানো কোনো কিছু আছে, ছবি, ভিডিও বা এসএমএস এগুলা? না, উনারা কোনো এসএমএস করেনি। উনারা আমার নাম্বারটা নিয়ে শুধু ফোন দিছিল ১ম এ।
তো ওই নাম্বারে আমি মানে কথা বলার মানে প্রমাণ করা যাবে না যে ওনারা না না বলছে যে আসে। না, ওই কল রেকর্ডস গুলা মনে হয় ছিল, এখন মনে হয় তাও নাই। ওগুলো থাকলে তো আমি কেস কিন্তু করতে পারতাম। মনে করেন যে এটা করা করে কি হবে আমি তাও জানি না, যে ওনাদের আদৌ ধরা সম্ভব কিনা বা ওনাদের কোনো বিচার হবে কিনা। কিন্তু যেখানে মানুষের বিবেকই কোনো কাজ করে না সেখানে প্রমাণ, এই বিচার দিয়ে কি হবে? আমি কি ফিরে পাবো সমস্ত কিছু? আমার মান সম্মান, আমার এই ট্রমা থেকেই তো আত্মসম্মান, বেরোতে পারবেন না আমি কি কোনোদিন। সব পাবো? না। কিন্তু বোন জানেন, দোয়া করি যেন আপনি এটা ভুলে যেতে পারেন। আপনি, আপনার দোষ না তো। আপনার এই রাস্তায় দিয়ে যাচ্ছেন, গাড়ি থেকে কাদা ছিটা করছে, এটা তো আপনার দোষ না। কিন্তু তারপরেও মনে করেন অন্তত মানুষের আত্মসম্মান বলতে কিছু একটা আছে, যেটা আমার এখন নিজের কাছে আমার নিজের মনে হয় যে আমি কোনো মানুষ বা এভাবে বেঁচে থাকা কি সম্ভব, আমি এটা কি করে বলতে পারবো? আর মনে করেন যে একটা চাকরি আমার খুব প্রয়োজন, কিন্তু এখন আমি চাকরি যে করব, যে এক জায়গায় যাব, আমার তো মনেই হয় না যে আমি সেখানে গিয়ে নিরাপদ থাকবো কিনা বা আমার চাকরিটা হবে কিনা বা এরকম আরো কোনো মানুষের পাল্লায় পড়বো কিনা। আল্লাহ